প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, দিল্লির পরেই বেইজিং সফর, প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফর, আজ পবিত্র হজ। যুগান্তর, পথে পথে যানজট, টিকিট সংকট, বাড়তি ভাড়া, দুর্ভোগ মেনেই আনন্দ যাত্রা। সমকাল, কমিটি ভাঙাগড়া নিয়ে ঝড় বিএনপিতে, সড়কে ধীরগতি, যানজট, ট্রেনের সূচিতে উন্নতি। কালের কণ্ঠ, পথের ক্লান্তি ভুলে লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান, আজ পবিত্র হজ। দৈনিক ইত্তেফাক, সড়কে ঝরল 13 প্রাণ, আজ পবিত্র হজ। বাংলাদেশ প্রতিদিন, পতনের তলানিতে শেয়ার বাজার, রহস্যভেদে প্রয়োজন শাহীনকে, হাসিনা মোদি বৈঠক 22 জুন। মানব জমিন, ঝক্কি নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ, মিয়ানমারকে আমরা আর কত ছাড় দেব। খবরের কাগজ, হাটে হাটে ঘুরছেন ক্রেতা, লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত, বেনজিরের বিরুদ্ধে মামলা জুলাইয়ে। আজকের পত্রিকা, ওমেগা অর্গানিক নামে প্রতারণা, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ট্রেনের টিকিট বিক্রি, যায় যায় দিন বাড়ির পানে ছুটছে মানুষ, রাজধানীতে গরুর চড়া দাম, হাটে বিক্রি কম। দৈনিক জনকণ্ঠ, স্বস্তির যাত্রায় কিছু বিঘ্ন, খুনের খবর আগেই জানতেন মিন্টু, দায় স্বীকার গ্যাস বাবুর। আপনি শিরোনাম শুনলেন। আমরা একটু ঈদ যাত্রা নিয়ে কথা বলতে চাই, এবং তার আগে আজকে পবিত্র হজ, পরশু আমাদের ঈদ। নারীর টানে ঘরে ফিরছে মানুষ, দুর্ভোগ মেনেই আনন্দযাত্রা যুগান্তর শিরোনাম করেছে, এবং সড়কে ধীরগতি, যানজটে ট্রেনের সূচিতে উন্নতি। সমকাল, সড়কে ঝুলল 13 প্রাণ, ইত্তেফাক শিরোনাম করেছে। প্রথমেই আজকে আরাফাতের ময়দানে লাখো লাখো মুসলিম তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা আরাফাতের ময়দানে অবস্থান করবে, এবং হজের আজকে হলো সবচেয়ে চূড়ান্ত যে আনুষ্ঠানিকতা, এবং আল্লাহর কাছে তারা ক্ষমা ভিক্ষা করবে, আল্লাহর দয়া রহমত ভিক্ষা করবে। এবং আজকের দিনে আমাদের দেশের মানুষও কিন্তু টেলিভিশনে তারা এই সময়টা তারা দেখবে। আমরা আমাদের দেশের যারা হাজি যারা গিয়েছেন, হজ করতে গিয়েছেন, তারা যেন নিরাপদে এবং ইমানের সাথে সুস্থ শরীরে তারা যেন হজ করে ফিরে আসতে পারেন, সেই দোয়াই আমরা সবাই মিলে করি। এবং এই দিনে এটাও দোয়া করব যে আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপরে এবং মুসলিম জাহানের উপরে তার রহমত এবং বরকত, তার ক্ষমা তিনি যেন বর্ষণ করেন। কারণ যখন এই হজ হচ্ছে, তখন গাজাতে আমাদের মুসলমানরা ইসরায়েলের আগ্রাসনে তারা প্রতিদিন সেখানে শিশু, নারী সহ তারা মারা যাচ্ছে। হাসপাতালগুলোতে কোনো জায়গা নেই, এবং অনেকটা না খেয়ে আছে সবাই। ঈদ হবে, তাদের জন্য ঈদ কিন্তু একটা সে আনন্দের জায়গা নেই। তাদের জন্য আমরা দোয়া করি। যেটি বলেছেন যে আমাদের ঈদ যাত্রায় আমাদের ঢাকা থেকে স্রোতের মতো মানুষ বাড়ির দিকে ছুটছে, এটাই কিন্তু বাঙালিদের একটা ঐতিহ্য। এবং এই সময়, ঈদের সময় তারা বাড়িতে যায়। অনেকে পরিবারকে পাঠিয়ে দিয়েছেন আগেই, হয়তো পরে যাবেন। এবং যত দুর্ভোগী থাকুক না কেন, যত কষ্টই হোক না কেন, এই ঈদ যাত্রার আনন্দ সেটা আলাদা। এবং পরিবারের সদস্য যারা থাকে, বিশেষ করে নারীরা এবং শিশুরা, তারাও কিন্তু কষ্ট হলেও কিন্তু বাড়ি যাচ্ছি, এই আনন্দ তারা আপ্লুত থাকে। এবং এবার ছুটিও বেশ বড়, কারণ শুক্র শনি পড়ে গেছে মাঝখানে, আর সরকারি ছুটি 3 দিন।
প্রায় 5 দিনের জন্য, ছুটি। 5 দিনের ছুটি, সেই জন্যে অনেকেরই যাওয়ার আগ্রহটা বেড়েছে। তবে এই আগ্রহের সাথে যেটা হয়েছে, রাস্তায় যে দুর্ভোগ, আমাদের যানবাহনের যে দুর্ভোগ, আমাদের রাস্তা অনেক ভালো হয়েছে, চলাচলের জন্য অনেক ভালো, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটি, সেটি হলো যে এখানে যখন বেশি সংখ্যক একসঙ্গে অনেক মানুষ এবং অনেক গাড়ি যখন যায়, তখন কিন্তু এই যানজটটা সৃষ্টি হয়, মাইলের পর মাইল যানজট হয়ে যায়। এবং আমাদের যে পদ্মা সেতু, আধুনিক পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু, সেখানেও যেটা হচ্ছে সেটা হলো যে একসাথে এতগুলো গাড়ি যাচ্ছে, টোল দিতে গিয়ে সেখানে কিন্তু সময় যাচ্ছে, এবং যত টোলে সময় যাচ্ছে তত দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। একইভাবে আমাদের বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতু, সেখানেও একই অবস্থা। এবং যেখানে যেখানেই এই টোলের ব্যবস্থা আছে, সেখানেই কিন্তু এই টোলের সময়ের কারণের জন্যে এই দুর্ভোগটা কিন্তু বাড়ছে। এটা কিভাবে দূর করা যায়, সেজন্য নিশ্চয়ই যারা সড়ক পরিবহনে যানবাহনের এই গতিকে ধরে রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। কার্ড সিস্টেম করা যায়, তারপরে এখন ওই যে গতানুগতিক টাকা দিয়ে তারপর টিকিটটা নেওয়া, এটার পরিবর্তে যদি কার্ড সিস্টেম করা যায়, তাহলে আমার মনে হয় দ্রুত চলে যেতে পারে। যাই হোক, এই যাত্রা, এই বাড়ি যাওয়ার যাত্রা এবং বাড়ি থেকে ফিরে আসার যাত্রা সবার জন্য যেন নিরাপদ হয়, অ্যাক্সিডেন্ট যেন কম হয়, আমরা সেই দোয়াই করি। আরেকটা ব্যাপার বোধহয় বোধ করি আলোচনার জায়গা, এই যে ঈদে গরুর হাট রাস্তার আশেপাশে হওয়ার কারণেও কিন্তু একটু যানজটের তৈরি হয়, এই নিয়ন্ত্রণটাও কিন্তু এটাও হচ্ছে। যদিও আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময় বাড়তি ভাড়া যেন না হয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাড়তি ভাড়া নিচ্ছে। তবে আমি মনে করি এখানে পুলিশের পাশাপাশি একটা প্রতিরোধের সৃষ্টি হওয়া উচিত। যারা যাবেন তারা যেন অন্তত বাড়তি ভাড়া দেব না, এবং সেখানে যেখানে পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে ডেকে নিয়ে বাড়তি ভাড়া যারা নিচ্ছেন তাদেরকে ধরিয়ে দেওয়া ইত্যাদি কিছু দায়িত্ব কিন্তু নিতে হবে, পালন করতেই পারেন। মাননীয় প্রধানমন্ত্রী দিল্লির পরে বেইজিং সফর করবেন, পত্রপত্রিকার আজকে রিপোর্ট। তো এই সফর, দুটি দেশের সফরকে নিয়ে তো আমাদের অনেকগুলো স্বপ্নের জাল বোনার সম্ভাবনা আছে। একটি হলো যে বিশেষ করে দিল্লিতে যাওয়ার যেটি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির যে শপথ অনুষ্ঠান হয়েছে সেখানে তিনি গিয়েছিলেন, এবং সেখানে আমাদের যে সার্ক অঞ্চলের সাউথ ইস্ট নেতারাও ছিলেন সেখানে, এবং সেখানে তিনি মোদি সরকারের পাশাপাশি তিনি কংগ্রেসের নেতা যারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা এসেছিলেন তার সাথে দেখা করতে, এবং অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের বৈঠক হয়েছে। এবং এই 21-22-এ যাওয়ার বিষয়টি, বাইলেটারাল ভিজিট যেটা, দ্বিপাক্ষিক যে সফর, সেটা আগেই নির্ধারিত ছিল, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পরে এটা থাকবে কি থাকবে না এই নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শপথ গ্রহণ অনুষ্ঠান তো একটি আনুষ্ঠানিকতা, আর যে বাইলেটারাল যে ভিজিটটা সেটা কিন্তু দ্বিপাক্ষিক যে ভিজিটটা, সেটাই হলো রাষ্ট্রীয়। এবং এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে মাত্র সরকার, এবং সেখানে মোদি সাহেবের সাথে তার একান্ত বৈঠক হবে। পারস্পরিক যে সম্পর্কের বিষয়টি আরও গভীর কিভাবে করা যায় সে ব্যাপারে দুই নেতা আলোচনা করবেন, এবং 22 তারিখে তাদের যে আনুষ্ঠানিক যে বৈঠক, পাশাপাশি তাদের দুই নেতার পাশাপাশি ডেলিগেশনের যে বৈঠক, সেটির মধ্য দিয়ে আমরা আশা করব যে
আমাদের সাথে তো ভারতের সাথে এমনিতেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তবে সেটা আরও বিরাজিত যে কয়েকটি বিষয় আছে, যেমন ধরেন আমাদের ট্রেড, ব্যবসা বাণিজ্য, আমাদের যে বর্ডারে যে কিলিং সেটি, এবং আমাদের তিস্তার পানি, এইগুলো নিয়ে আমাদের আলোচনা নিশ্চয়ই হবে। এবং আমরা আশা করব নতুন সরকার তৃতীয়বারের মতো মোদি সাহেব বিজয় লাভ করেছেন এবং সরকার গঠন করেছেন, আমাদের এখানেও চতুর্থবারের মতো আমাদের সরকার গঠন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো এই দুই সরকারের মধ্যে নিশ্চয়ই আলোচনার যে হৃদ্যতা সেটা আরও বাড়বে এবং আমাদের সম্পর্ক, আমাদের সমস্যা সমাধানের মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর হবে, এটাই আমরা চাই। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই নির্ধারণ করা আছে তিনি বেইজিং সফর করবেন এবং আগামী মাসে তিনি বেইজিং সফরে তিনি যাবেন। বেইজিং সফরেও কিন্তু আমাদের জন্য আমরা মনে করি যে চীনের সাথে আমাদের বন্ধুত্ব দিন দিন কিন্তু বাড়ছে বিভিন্নভাবে। এখানে চীনের বিনিয়োগ হচ্ছে, চীন আমাদেরকে বিভিন্ন বড় মেগা প্রকল্পে তারা আমাদেরকে সহযোগিতা করছে। সেই কারণের জন্য চীনের সাথেও আমাদের সম্পর্ক দ্বার আরও উন্মোচিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং যখনই এই ধরনের শীর্ষ পর্যায়ের যখন ভিজিট হয় তখন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের পথ খুলে যায়। আমরা আশা করব এই দুটি সফরের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের আগামী দিনে আমাদের জনগণের যে সুফল তারা পাবেন এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে, আমাদের যে উন্নয়নের যে অগ্রযাত্রা বা অব্যাহত গতি সেটি অব্যাহত থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। কমিটির ভাঙাগড়া নিয়ে বিএনপিতে বেশ ঝড় উঠেছে, সমকাল শিরোনাম করেছে এবং প্রথম আলো শিরোনাম করেছে আন্দোলনে ব্যর্থতা, আরও কমিটি বিলুপ্তি করবে বিএনপি। বিএনপি আমাদের মূলত প্রধান বিরোধী দল। স্বাভাবিকভাবেই তারা গত নির্বাচনে তারা যোগদান করেননি, বয়কট করেছেন। আন্দোলন করতে গিয়ে তারা আন্দোলনে সফল হতে পারেননি এবং নির্বাচন না করার কারণের জন্য কিন্তু আজকে আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই এবং যে কারণের জন্যে স্বাভাবিকভাবেই অনেকটা তারা কোণঠাসা হয়ে আছেন এবং নিজেদের মধ্যে আজকে তাদের এই ব্যর্থতার যে কারণ সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, সমালোচনা, বিতর্ক এগুলি হচ্ছে। তবে দল তো আছে, দলের আনুষ্ঠানিকতা আছে, দলের প্রাতিষ্ঠানিক যে কর্মকাণ্ড আছে তারা করছে এবং তারা বলছে যে আগামী দিনগুলোতে তারা আবার সুসংগঠিত হয়ে, দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে তারা আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে। আমরা দেখতে চাই যে আগামী দিনে তারা কিভাবে তাদের নেতৃত্ব, কারণ নেতৃত্বের যে সংকট আছে দলের ভিতরে, তারপরে সিদ্ধান্তহীনতা আছে এবং সব কিছু মিলিয়ে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে এবং যোগ্য নেতৃত্ব না দিতে পারার কারণের জন্যে, কারণ এখানে যারাই নেতৃত্ব দিচ্ছেন কিন্তু মূলত নেতৃত্ব কিন্তু বাইরে আছে, লন্ডনে বসে তারেক জিয়া তিনি নির্দেশ দিচ্ছেন এবং সেই অনুযায়ী দলকে পরিচালনা করার চেষ্টা করছেন। এই নিয়ে কিন্তু দলের ভিতরে যথেষ্ট ক্ষোভ আছে, টানাপোড়েন আছে। তবে আমরা দেখতে চাই একটি শক্তিশালী বিরোধী দল থাকুক, কারণ গণতন্ত্রের জন্যে একটি শক্তিশালী বিরোধী দল অপরিহার্য এবং বিএনপি তার নিজের ভুলগুলো শুধরিয়ে জনগণের আস্থা সৃষ্টি করে এবং সহিংসতা বা সন্ত্রাস পরিত্যাগ করে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে তারা আন্দোলন বলুন বা তাদের দলীয় কার্যক্রম বলুন সেটি পরিচালনা করবেন, এটি আমরা প্রত্যাশা করি। কারণ জনগণ দেশের উন্নয়ন যেমনি চায়
গণতন্ত্রের অগ্রযাত্রা চায়, দেশে হানাহানি, দেশের উন্নয়ন ব্যাহত হোক, এটা কিন্তু জনগণ কেউ চায় না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যেটা আমরা শুরুতেই ঈদযাত্রা এবং ঈদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমার একটু জানবার ইচ্ছে যে ধরেন বর্তমানের ঈদের যে কালচার, আপনার সেই সময়কার তরুণবেলা বা কিশোরবেলার কালচার সব কিছু মিলে কি একটু পার্থক্য খোঁজেন? না, এটি দিন বদলাচ্ছে। অতীত একরকমের আর বর্তমান ভিন্ন রকমের হবে, এটাই স্বাভাবিক। বিশ্বজুড়েই কিন্তু দিন বদল হয়। দিন বদলের সাথে মানুষের যে সেন্টিমেন্ট বলুন, মানুষের জীবনযাত্রা বলুন, সব কিছুতেই কিন্তু পরিবর্তন হয়। আজকে দেখুন, গ্রামে একসময় ছিল গ্রামের পরিবেশ, সেটি আর নাই। সেখানেও কিন্তু এখন আধুনিকতা চলে গিয়েছে। আমাদের রাস্তাঘাট উন্নত হওয়ার কারণের জন্য, যাতায়াত উন্নত হওয়ার কারণের জন্য এখন কিন্তু ঘন ঘন মানুষ কিন্তু নিজের বাড়িতেও যাচ্ছে, তারপরে বিনোদনের জন্যে রিসর্টগুলিতে যাচ্ছে, আমাদের কক্সবাজারে যাচ্ছে, আমাদের কুয়াকাটাতে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই অতীতের দিকে তাকিয়ে লাভ নেই। বর্তমানকে আমরা যেন সবচাইতে বেশি করে আনন্দ ঘন করতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। আর একটি মাত্র দিন, তারপরেই আমাদের পবিত্র ঈদ, এবং সেদিনই কিন্তু নেপালের সঙ্গে আমাদের বাংলাদেশের লড়াই রয়েছে সুপার 8-এ উঠবার জন্য T20 বিশ্বকাপে। একটা আশায় তো আছি আমরা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।